নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে লেখক কৌশিক পালের লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাব। আজ যে নতুন গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম বাবা জীবন। দারুণ হাসির একটি গল্প। আশা করছি আপনাদের গল্পটি বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকে লেখক কৌশিক পালের লেখা গল্প বাবা জীবন। ঢোলগোবিন্দ আজ আহ্লাদে প্রায় 9খানা। এবার তিনিও বুক বাজিয়ে বলার মতো একটা বিষয় পেয়েছেন যে কেষ্টর চায়ের দোকানে বসে রোজ রোজ আর কাহাতক ওই কেলো হাতিটার জামাই বন্দনা শোনা যায়। আজ বলার মৌকা মিলেছে। 50,000 টাকা কিলো দরের চা জীবনে খেয়েছে ওই কেলো হাতি আর তার স্কুল মাস্টার জামাই? খাওয়া তো দূর, জীবনে দেখেছে শুনেছে বলেও তো মনে হয় না। সত্যি কথা বলতে কি, হবু জামাই নিত্যানন্দ দার্জিলিং থেকে ফোন করে এই চা নিয়ে আসার কথাটা বলার আগে পর্যন্ত ঢোলগোবিন্দ নিজেও যে ব্যাপারটা সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল ছিলেন এমনটা নয়। দামি চা যে পাওয়া যায় সেটা তিনি জানতেন, কিন্তু সেটা আর কত? খুব বেশি হলে 1,000-2 টাকা কিলো, কিন্তু 50,000? ও, কেলো হাতিটার আসল নাম যে বামাপদ বাড়ুজ্জে সেটা তো এতক্ষণ বলাই হয়নি। বামাপদর গায়ের রং দেখে লোকে ঠাট্টা করে বলে কয়লার সঙ্গে কেস করেও নাকি বামাপদ জিতে গিয়েছেন। আর প্রস্থে বামাপদ যে কোনো দিনই 3 গোল দিতে পারেন পাড়ার প্রাচীন বটগাছটিকে। রামগড়ে যে পাড়ায় ঢোলগোবিন্দ থাকেন, বামাপদ থাকেন তার ঠিক 2 বাড়ি পরে। প্রতিবেশী হিসেবে যত না আলাপ, তার চেয়ে ঢের বেশি কেষ্টর চায়ের দোকানের গালগপ্পের দোসর হিসেবে। ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে পরমাণু চুক্তি, এফডিআই ল্যান্ড সিলিং অ্যাক্ট থেকে পাড়ার মুদির দোকানে হওয়া ছিঁচকে চুরি, আলোচনায় প্রায় কিছুই বাদ থাকে না। এত সবের মধ্যে সুযোগ পেলেই জামাই প্রসঙ্গ গুঁজে গুঁজে দেয় বামাপদ, আর তাতেই পিত্তি জ্বলে যায় ঢোলগোবিন্দর। আজ সে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে, দেখিয়ে দেবে বামাপদর স্কুল মাস্টার জামাইয়ের ক্যালি বেশি নাকি তার হবু জামাই মানে রিয়েল এস্টেট ডেভেলপার নিত্যানন্দ পুরকাইতের। নিত্যানন্দর মতো ভালো ছেলে ইদানিংকালে খুব একটা দেখা যায় বলে তো ঢোলগোবিন্দর বিশ্বাসই হয় না। আনন্দবাজারে মেয়ের বিয়ের জন্য বিজ্ঞাপনটা দেওয়ার দিনই দুপুরবেলা ফোন করেছিল নিত্যানন্দ। বাপ মা মরা ছেলেটার বিয়ের উদ্যোগ নেওয়ার মতো দ্বিতীয়টি কেউ নেই তার পরিবারে। তাই তো চক্ষু লজ্জার মাথা খেয়ে বিজ্ঞাপন দেখে ছেলে নিজেই ফোন করেছিল ঢোলগোবিন্দর দেওয়া মোবাইল নাম্বারে। নিত্যানন্দের গলার গাম্ভীর্যে প্রথমেই খানিক ভড়কে গিয়েছিলেন ঢোলগোবিন্দ। পরে বুঝেছিলেন ছেলেটার গলাটাই নেহাত ভারী, মনটা নিতান্তই তুলতুলে। প্রথম দিন বাড়িতে এসেই নিত্যানন্দ কিভাবে কোলে তুলে আপন করে নিয়েছিল তার আতপাগল হবু শ্যালককে, সেই দৃশ্য যতবার চোখের সামনে ভেসে উঠেছে ততবারই ধুতির খুঁট দিয়ে চোখ মুছতে হয়েছে ঢোলগোবিন্দকে। প্রণাম করা সুঅভ্যাস তো আছেই। প্রথম দিনটি থেকে যতবারই বাড়িতে এসেছে নিত্যানন্দ ততবারই ঢোকার মুখে ও বেরোনোর সময় নিয়ম করে পেন্নাম করে গিয়েছে হবু শ্বশুর শাশুড়িকে। বিনয়ের ঠেলায় প্রথমবার তো নিজের হবু বউকেও একটা পেন্নাম ঠুকে দিয়েছিল সে। এহেন ছেলেকে আর কতদিন নাম ধরে ডাকা যায়? মাসখানেক হলো নিত্যানন্দকে বাবা জীবন বলেই ডাকছেন ঢোলগোবিন্দ।
বাবা জীবনের মুখেই ঢোলগোবিন্দ শুনেছেন বারাসাতের কাছে একটা 2.5 বিঘে জমিতে কনস্ট্রাকশন শুরু করেছে সে। এর আগেও খানতিনেক প্রজেক্ট করে ভালোই ব্যাংক ব্যালেন্স করেছে। তারই একটিতে বাবা জীবনের নিজের অফিস ও পাশেই থাকার জন্য একটি ফ্ল্যাট। আজ যাব কাল যাব করে নিজের চোখে গিয়ে দেখে আসা হয়নি বটে, তবু শুনে তো ভালোই মনে হয়েছে। 2-1 বার যাওয়ার দিনক্ষণও ফিক্সড হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বাবা জীবনের জরুরি কাজ এসে যাওয়ায় সাইট ভিজিটটা আর করা হয়ে ওঠেনি। তবে এসব কথা পারতপক্ষে কারোর সঙ্গে শেয়ার করেন না ঢোলগোবিন্দ, পাছে হবু জামাই হাইজ্যাক হয়ে যায়। কেলো হাতিটারই তো ছোট মেয়েটার এখনো বিয়ে হয়নি। মেয়েটি সুশ্রী, গায়ের রঙও বেশ পরিষ্কার। গতবার পুজোর সময় পাড়ার ফাংশনে গান গেয়ে চমকে দিয়েছিল সকলকে। এহেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী যে কি করে বামাপদর মেয়ে হলো, সেটাও ঠিক ঢোলগোবিন্দর মাথায় ঢোকে না। কেষ্টর চায়ের দোকানে আজ লোক সংখ্যা একটু বেশিই মনে হচ্ছে। চায়ের দোকানের দিকে এগোতে এগোতে বামাপদর থোঁতা মুখ ভোঁতা করার জন্য গল্পটা আরও একবার মনে মনে আওড়ে নিলেন ঢোলগোবিন্দ। 50,000 চায়ের গল্পটা শোনার পর বামাপদর মুখের জিওগ্রাফি কেমন হবে সেটা মনে মনে ভেবে নতুন করে পুলক জাগল মনে। চলার গতি একটু বাড়িয়ে দিলেন তিনি। নিয়ম মতো চায়ের দোকানের আসরে বামাপদ তখন তাঁর স্কুল মাস্টার জামাইয়ের বাইপাসের ধারে ফ্ল্যাট বুক করার গল্প শোনাচ্ছেন। আর চোখে ঢোলগোবিন্দকে দেখতে পেয়ে গলা খাঁকরানি দিয়ে দ্বিগুণ উৎসাহে বলতে লাগলেন সেই গল্প, এবং এটাও জানিয়ে রাখলেন টিউশন পড়ানোর টাকাতেই সে এসব করে ফেলেছে, মাইনের টাকায় নাকি হাতই দিতে হচ্ছে না। ঢোলগোবিন্দর অবশ্য সেসব কথা কানেই ঢুকছে না। কেষ্টকে একটা স্পেশাল চা দিতে বলে উদাসীনভাবে গিয়ে বসলেন পাশের বেঞ্চটায়। মনের মধ্যে 50,000 চায়ের গল্পটা ভুরভুরি কাটছে, কিন্তু মুখে এমন একটা ভাব যেন কিছুই হয়নি। ঢোলগোবিন্দ জানেন বামাপদর কথায় তিনি যদি একটিও মন্তব্য না করেন তাহলে বামাপদর বারফাটটাই মাঠে মারা যাবে, এবং একটু পরেই তার পাশে এসে বসে বলবে, আজ আবার খারাপ কি ঘটলো? তোমার সময়টা সত্যি মোটে ভালো যাচ্ছে না দেখছি। আর তখনই ঢোলগোবিন্দ তুন থেকে তীরটা বের করবেন, এক্কেবারে 50,000 তীর। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ঢোলগোবিন্দর উদাসীন এবং শুকনো মুখ দেখে তার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে পাশে এসে বসলেন বামাপদ। কিন্তু তারপর যা শুনলেন, বামাপদর মনটা হাঁকপাক করতে লাগলো। এই 50,000 চায়ের আসরে সে কি একটা আমন্ত্রণ পেতে পারে না? না হয় ঢোলগোবিন্দকে নিয়ে এতদিন একটু বেশি মশকরা করেছেন, নিজের জামাইয়ের কথা বলতে বলতে কানের পোকা বের করে দিয়েছেন, কিন্তু একটা বেলার জন্য সেসব ভুলে 1 কাপ চাও কি ঢোলগোবিন্দ তাকে খাওয়াতে পারে না? বাবা জীবন বলেছে, বাবা, পাড়াশুদ্ধ লোককে আবার চায়ের নিমন্ত্রণ দিয়ে বসবেন না, তাতে কিন্তু আপনাদের ভাগেই টান পড়বে, বলে উঠলেন ঢোলগোবিন্দ। চমকে উঠল বামাপদ। কি করে তার মনের কথাটা পড়ে ফেলল লোকটা? হবু জামাই কি এসব বিদ্যেও শেখাচ্ছে নাকি তাকে? সূর্যি মামার গাঁটে কি ব্যথা হয়েছে নাকি? সন্ধেটা যেন আজ আর নামতেই চাইছে না। বাবা জীবনের অপেক্ষায় বারান্দায় অস্থির চিত্তে পায়চারি করতে লাগলেন ঢোলগোবিন্দ। ওদিকে বউ লুচি বেলছে, মেয়ে মৃদুলার তত্ত্বাবধানে পাঁঠার মাংস প্রায় রেডি। বাবা জীবনকে আজ ডিনারটা এখানেই করে যেতে বলেছেন ঢোলগোবিন্দ। গরম গরম লুচি আর পাঁঠার মাংস এক্কেবারে জমে যাবে। আর তার আগে জীবনে প্রথমবারের জন্য 50,000 চায়ে চুমুক। আর পারা যাচ্ছে না। বাঁ হাতের তালুতে ডান হাতের মুঠি মারতে মারতে কথাটা ছিটকে বেরোলো ঢোলগোবিন্দর মুখ থেকে। বুকের মধ্যে 50টা হাতি যেন নাচানাচি শুরু করেছে।
নিত্যানন্দকে পাশে বসিয়ে আজই পাঁজি দেখে বিয়ের দিনটা পাকা করে ফেলবেন। বামাপদকে কাল একেবারে চুপ করিয়ে দেওয়া গিয়েছে। শালা ঢোল গোবিন্দ খাস্তগিরের সঙ্গে বেশি ট্যান্ডাই ম্যান্ডাই। পায়চারি করতে করতে নিজের মনেই নানা কথা বলে চলেছেন ঢোল গোবিন্দ। তিনি নিশ্চিত বামাপদ আজ আর রাতে ঘুমোবে না, উসখুস করবে কাল সকালে কেষ্টর চায়ের দোকানে আজ সন্ধ্যের গল্পটা শোনার জন্য। ওই তো বাবা জীবনের গাড়িটা ঢুকছে গলির মুখ দিয়ে। লাফিয়ে উঠলেন ঢোল গোবিন্দ। উমা, সঙ্গে ওটা কে? গাড়ি থেকে নেমেই ঢোল গোবিন্দকে টিপ করে পেন নামটা সেরে নিত্যানন্দ বলল, এ আমার পার্টনার বিপ্লব। অনেকদিন ধরেই আপনাদের সঙ্গে আলাপ করতে চাইছিল, তাই আজ নিয়ে চলে এলাম। বিপ্লবের সামনে বিয়ের কথাটা বলা যাবে কিনা সেটা ভাবতে ভাবতেই মুখে শুকনো হাসি এনে ঢোল গোবিন্দ বললেন, তা বেশ ভালোই করেছো বাবা জীবন। তোমার তো তিন কুলে কেউ নেই, না হয় তোমার এই বন্ধুর সঙ্গেই একটু আলাপ জমুক। নিত্যানন্দ আন্দাজ করতেই পারছিল হবু শ্বশুরের বুকের উথাল পাথাল। ব্যাগ থেকে চায়ের প্যাকেটটা বের করে ঢোল গোবিন্দর হাতে দিয়ে বলল, এটা শুধু আপনাদের জন্য। আচ্ছা, মাসিমাকে দেখছি না। বলতে বলতে রান্নাঘরের দিকে হাঁটা দিল সে। চায়ের প্যাকেটটা হাতে পেয়ে প্রথমে সেটাকে কিছুক্ষণের জন্য বুকে চেপে ধরলেন ঢোল গোবিন্দ। তারপর নাকের কাছে চেপে ধরে একটা লম্বা শ্বাস নিলেন তিনি। না, তেমন বিশেষ গন্ধ তো পাওয়া যাচ্ছে না। মনে মনে ভাবলেন, দামি চা তো, তৈরি করাতেই হয়তো আসল কারিগরি। আর চোখে তাকালেন বিপ্লবের দিকে। দেখলেন সে তখন তার সাজানো গোছানো ড্রয়িং রুমের সৌন্দর্যে ডুবে গিয়েছে। মাসিমাকে পেন নাম ঠুকে তাকে ও মৃদুলাকে সঙ্গে নিয়ে ততক্ষণে ড্রয়িং রুমে ফিরে এসেছেন নিত্যানন্দ। এক দুটো কথার পরে ঢোল গোবিন্দর দিকে তাকিয়ে বলল, প্যাকেটটা দিন, আমি চাটা বানিয়ে আনি। আপনারা ততক্ষণ একটু রিল্যাক্স করুন। বাবা জীবনের আন্তরিক ব্যবহারে যথারীতি আপ্লুত ঢোল গোবিন্দ। মিনিট 10 কেটে গেল। 50,000 চায়ের তৃষ্ণায় ঢোল গোবিন্দর জিভ ততক্ষণে খটখটে হয়ে উঠেছে। এত সময় লাগছে কেন? অধৈর্য গলায় বলে উঠলেন তিনি। বিপ্লব তাকে আশ্বস্ত করে বলল, মেসোমশাই, চা পাতাগুলো ভিজিয়েই রাখতে হয় অনেকক্ষণ, না হলে দামি চায়ের স্বাদ পাবেন কোথার থেকে। আর মিনিট 5 মধ্যেই ফাইবারের ট্রেতে 5 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে ফিরল নিত্যানন্দ। ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। ঢোল গোবিন্দ চট করে ভাবতে চেষ্টা করলেন, আগের জন্মে সত্যিই কি কোনো পুণ্য করেছেন? না হলে এমন জামাই, থুরি হবু জামাই আর কজনের কপালে জোটে? আফসোস হলো বামাপদকে এই আসরে আমন্ত্রণ না জানানোর জন্য। বেটার ছেলে দেখত কেমন অর্থবান গৃহকর্ম নিপুণ জামাই সে পেতে চলেছে। চায়ের কাপে প্রথম চুমুকটা দেওয়ার আগে আরও একবার প্রাণ ভরে তার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করল ঢোল গোবিন্দ। না, এখনো তো তেমন বিশেষ কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, তবে রংটা দেখে মনে হলো একটু আলাদা। চুমুক দেওয়ার পরেই হয়তো তফাৎটা বোঝা যাবে। বউ মেয়ে ততক্ষণে প্রথম চুমুকটা দিয়ে ফেলেছে। ঢোল গোবিন্দ দেখল তাদের চোখে মুখে বেশ একটা গদগদ ভাব। আর দেরি না করে চুমুকটা দিয়েই ফেললেন তিনি। আপ্রাণ চেষ্টা করলেন কেষ্টর চায়ের সঙ্গে এটার তফাৎ বের করতে, কিন্তু না, তেমন কিছুই তো বুঝলেন না। দেখলেন মেয়ে বউ সুরুত সুরুত করে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বাবা জীবনের তারিফ করছে। ঢোল গোবিন্দ বুঝলেন খান 4-5 চুমুক না দিলে এই দামি চায়ের মাহাত্ম্য বোঝার ক্ষমতা তার নেই। তাই আর দেরি করলেন না, কিছু বোঝার চেষ্টা না করেই দিয়ে ফেললেন গোটা কয়েক চুমুক।
এই তো, চোখের পাতাটা বেশ ভারী ভারী হয়ে আসছে, মাথাটা বেশ ঝিমঝিম করছে, কানের পাশে বসন্তের কোকিলের মতো কে যেন মৃদু শীষ দিচ্ছে। এই না হলে নেশা? কিন্তু এটা তো চা, সুরা তো নয়। চায়ের নেশা কি এরকম হয় নাকি? পরের দিন সকালে বামাপদর ধাক্কাধাক্কিতে যখন ঘুম ভাঙল, তখন দেখলেন পাড়ার লোকেদের পাশাপাশি চায়ের আসরের সেই বন্ধুরা ঘিরে আছেন তাঁকে। এতগুলো লোকের হই হট্টগোলে বউ মেয়ের ঘুমও ততক্ষণে ভেঙে গিয়েছে। ঢোলগোবিন্দ বেশ বুঝতে পারলেন প্রিয় বাবা জীবন তাঁর জীবনের সঞ্চিত ধন ফর্সা করে কেটে পড়েছে, এবং সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই বিপ্লবকে নিয়ে গত সন্ধেয় হাজির হয়েছিল সে। নিজেকেই ঠাটিয়ে দুটো চড় মারতে ইচ্ছা করছিল ঢোলগোবিন্দর। কেন যে একটি বারের জন্য গেলেন না বাবা জীবন থুড়ি চিটিং বাস্টার শোনানো গল্পের সত্যতা যাচাই করতে? তবু রাগটা তখনও মাথা চাড়া দেয়নি। ঢোলগোবিন্দর পিত্তিটা জ্বলে গেল বামাপদর কথায়। ফিচেল হাসি চেপে রেখে বড় দুঃখ দুঃখ মুখ করে যখন সে ঢোলগোবিন্দর মুখের কাছে ঝুঁকে পড়ে বলল, তোমার সময়টা দেখছি সত্যিই মোটে ভালো যাচ্ছে না হে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।